নো 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 স্যার, নো স্যার, একটা কথা বলতে পারবেন স্যার? আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেকবার স্যার। স্যার তিনি আমাকে বলেছে তোকে যে মুখ চেপে ধরেছি এটা শুধু এখানেই শেষ নয়, প্রয়োজন হলে তোকে গুলি করে মেরেও ফেলতে পারি। একটা সময় ছিল শিবির একটা গালি ছিল, পরবর্তীতে এই সমন্বয়ক শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে। আমি নাহিদুল ইসলাম, আমি পড়াশোনা করছি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আসলে আন্দোলনটা শুধু জুলাই মাস 2024 সালের সাথেই আমি সম্পৃক্ত না, দীর্ঘদিন ধরে আমি আন্দোলন করে যাচ্ছি এবং আমার আন্দোলনের হাতেখড়িটা হয়েছিল 2019 সাল থেকেই। ঢাকার রাজপথে যখন উত্তাল পরিবেশ, তখনই আমার আন্দোলনের হাতেখড়ি এবং সেখান থেকে আমি হাসিনা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত। এবং শুধু হাসিনা বিরোধী আন্দোলন নয়, আমাদের চিন্তা চেতনা ছিল এদেশের মানুষের জন্য, এদেশের সাধারণ জনগণের জন্য, কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের জন্য অধিকার প্রতিষ্ঠা করা। সে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছিলাম। পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম যে 2024 সালের জুলাই অগস্ট মাসে যেই গণঅভ্যুত্থান ঘটেছে এবং সেখানে আমাদের মনে হয়েছিল যে এই সময়টাতে যদি সরকারকে আমরা না করতে পারি, ডমিনেট করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম খুবই সমস্যার মধ্যে দিয়ে যাবে এবং বাংলাদেশ একটি অন্ধকার ইয়েতে পরিণত হবে। তারই ধারাবাহিকতায় আমাদের এই আন্দোলন সংগ্রাম চলমান ছিল এবং অবশেষে আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, তার মাধ্যমে আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছি। এবং শুধু আমরা না, আমরা মনে করি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল বাংলাদেশের 16 কোটি জনগণ। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এই দেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে পথশিশু সবাই এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল। কিন্তু পরবর্তী সময়ে এসে আমরা দেখেছি যে আমাদের যে প্রত্যাশা ছিল তাদেরকে নিয়ে, যারা আমাদের সামনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলেন, তারা দেখেছি একটা সময় এসে তারা তাদের ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত। যারা এই আন্দোলন স্টেক হোল্ডার ছিল তাদের কোনো খোঁজখবর নিচ্ছে না, নেয়নি। তাছাড়া আমরা যেটা আশা করেছি যে এদেশ থেকে আমরা স্বৈরাচার বিদায় করেছি, সাথে সাথে এই স্বৈরাচারের দোসরদেরকেও আমরা বিদায় করতে পারবো এবং বাংলাদেশের মন্ত্রণালয়গুলো থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় জায়গায় যেই স্বৈরাচারের দোসর এবং তাদের দেওয়াল যেই কারিশমাটিক বিষয়গুলো রয়ে গেছে, মানে অর্থাৎ তাদের হয়ে যারা কাজ করে তাদেরকেও আমরা বিতাড়িত করব। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা সেটা করতে পারিনি, আমরা আশাহত হয়েছি। এবং আমাদের নতুন প্রজন্ম, যারা আমাদের পরবর্তী প্রজন্ম, তারা আসলে আমাদের কাছে অনেক কিছু চেয়েছিল, অনেক আশা ভরসা নিয়ে আমাদের এই আন্দোলনে যোগদান করেছিল, কিন্তু আমরাও তাদের সেই আশা পূরণ করতে পারিনি এবং ভবিষ্যতে পারবো কিনা সেটাও এখন সন্দিহান। আসলে সেদিনে ঘটনাটা ঘটেছিল, আমাদের নির্দেশনা ছিল যে আমরা মিছিল নিয়ে এবং আমাদের যেই সহপাঠী সহযোদ্ধারা আছেন তাদেরকে নিয়ে আমরা দোয়েল চত্বরের এদিকে আসব এবং এসে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃত্ব ছিল সেটার সাথে যোগ হয়ে আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা সফল করব। আমি আবার আমার সহযোদ্ধারা সহ আমার সাথে যারা ছিল মোটামুটি আমরা প্রায় 350 থেকে 400 স্টুডেন্ট বিভিন্ন স্কুল এবং কলেজের সবাই মিলে আমরা ওইখান দিয়ে আসছিলাম। মৎস্য ভবন এরিয়া থেকে যখন আমরা রওনা দিয়েছি তখন থেকেই পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেছিল, উত্তেজনাপূর্বক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল। তো তবুও আমরা তাদের সাথে খুব শালীনভাবে সুন্দরভাবে কথা বলেছি, বোঝানোর চেষ্টা করেছি যে আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা হচ্ছে আমরা বিচারের দাবিতে নেমেছি, সেখানে আপনি আমাকে সহযোগিতা করতে পারেন, আমাদেরকে সহযোগিতা করতে পারেন। কিন্তু আপনারা দেখেছেন শাহবাগ থানার ওসি আরশাদ উনি খুবই জঘন্যতম একটা ভাষা ব্যবহার করেছেন এবং জঘন্যতম আচরণ করেছেন। যেগুলো পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ভাষা হিসাবে পরিগণিত হয়ে থাকে, পরিলক্ষিত হয়েছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার কথা বলার স্টাইল সব কিছুই আপনারা অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখেছেন সেই সময়। তো আমি যখন অনেক রিকোয়েস্ট করেছি আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে যাওয়ার পর আমি অনেক রিকোয়েস্ট করার পরও তিনি আমাকে ছাড়েননি এবং ধরার সাথে সাথে কিন্তু আমাকে মারা হয়েছিল অনেকগুলো, কিন্তু সেগুলো অবশ্য অনলাইন মিডিয়াতে আসেনি। তারপরে তো আপনারা দেখেছেন আমাকে যখন ধরে নিয়ে আসলো, আমার সাথে আরেকজন ছিল, ওনাকে ধরে নিয়ে আসলো এই যে হাইকোর্টের সামনে, সেখানে ব্যারিস্টার মাহউদ্দিন খোকন সাহেবরা এসে আমাকে এবং আমার সহপাঠীকে ছাড়িয়েছিল। কিন্তু সেখানে মূল একটা বিষয় ছিল যে তারা যখন আমাকে মিথ্যা একটা অপবাদ দিচ্ছিল যে আমি শিবির করি এবং শিবিরের সাথে সম্পৃক্ত, শিবির রাজনীতি করি, আমি ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি শিবির করি না, অথবা আমি ছাত্রদল করি না,
আমি ভিন্ন মতাদর্শের একজন মানুষ, আমি ভিন্ন মতাদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত, সুতরাং আমাকে মিথ্যা এলিগেন্স দেওয়া উচিত না। এবং তাকে অনেক রিকোয়েস্ট করেছি যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, তিনি সেটা করেননি এবং তিনি উদ্যত হয়েছেন যে আমাকে মেরে ফেলবে, যদি আমি আরেকটা কথা বলি তাহলে আমাকে মেরে ফেলবে। এবং তিনি আমাকে বলেছে, তোকে যে মুখ চেপে ধরেছি এটা শুধু এখানেই শেষ নয়, প্রয়োজন হলে তোকে গুলি করে মেরেও ফেলতে পারি। এই ধরনের হুমকি দামকি ছিল। এবং তার পরবর্তী সময় খুবই রিস্কি একটা জীবন পার করেছি। 5 আগস্ট ঘটলো, 5 আগস্টের পরে যখন আজ অবধি আমার মনে হয়েছে আমি আসলেই নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং নিরাপত্তাহীনতাই আছি। কারণ যেখানে আমাদের নিরাপত্তা এবং 16 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার কথা ছিল সরকারের, সেখানে সরকার কোনো একটা পক্ষকে নিরাপত্তা দিয়েই এই বাংলাদেশের বর্তমান রাষ্ট্র কাঠামো পরিচালনা করে যাচ্ছে। এবং শুধু নিরাপত্তাই দিচ্ছে না, নিরাপত্তার সাথে সাথে তাদের অধিকার নিশ্চিত করছে, আমাদের অধিকার ক্ষুণ্ণ করছে। তো আমরা চাই যে এই বাংলাদেশের 16 কোটি মানুষের অধিকার রক্ষা হোক। আমরা চাই এদেশের প্রত্যেকটা মানুষের ন্যূনতম যে এই মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো যেন সুনির্দিষ্টভাবে সুনিপুণভাবে প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের চাওয়া পাওয়া। পরবর্তীতে আমি আসলে পদক্ষেপ নেইনি এমনটা নয়, আমি জেনেছি যে সরকার এবং রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে মামলা করেছেন এবং সেখানে তিনি আটক অবস্থায় আছেন, তাকে রিমান্ড পর্যন্ত নেওয়া হয়েছে আমি শুনেছি, দেখেছি অনলাইন মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমি আসলে ওইভাবে কোনো পদক্ষেপ নিতে পারিনি, কারণ কেউ আমার সাথে সেই সময় যোগাযোগ করেনি বা আমিও কারোর কাছে গিয়ে যোগাযোগ করব বা একটা বিষয় থাকে যে যোগাযোগের, সেই জিনিসটা আমি পাইনি। সেই জন্য হয়তো আমি ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারিনি। তবে আমি রাষ্ট্রপক্ষের কাছে আহ্বান জানাবো, যেহেতু ওনাকে রাষ্ট্রপক্ষ ধরেছে, মামলা করেছে, তাহলে পরবর্তী সময়টুকু যেন একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যেন এই বাংলাদেশে এই আসাদের এমন একটা শাস্তির ব্যবস্থা করা হয়, সেই শাস্তি দেখে যেন পরবর্তী সময়ে কোনো রাষ্ট্রীয় কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ওর মতো হতে না পারে এবং ওর মতো উদ্যত আচরণের অধিকারী না হয়, আমি সেটাই আশা করব। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা ছিল সেটা যদি বিলুপ্ত ঘোষণা করত, তাহলে এই স্টেকটা সার্বজনীন সবার হতো, যে সবাই ছিল, সুতরাং এই প্ল্যাটফর্মটার কোনো কার্যকারিতা এখন আর দরকার নেই। সেখান থেকে গিয়ে সেই প্ল্যাটফর্মটাকে বাতিল না করে ঘোষণা না করে সেইটা থেকেই বের হয়ে সবাই এখন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সুতরাং যারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে তারা ঠিক আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ আমার বাবার এই শব্দটা ব্যবহার করতো, এখন ওই দলের নেতারাও ঠিক ওইভাবেই ব্যবহার করছে, জুলাই আমাদের। এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, সেখানে বলছে যে এই দেশের তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এনসিপি অথবা তাদের যে রাজনৈতিক দল সেটা, এবং তারাই একমাত্র জুলাইয়ের স্টেক হোল্ডার, এমন কিছু বক্তব্য আমি শুনেছি বা শুনতে পাই আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে আমাদের যেই অবহেলা, সেই অবহেলাটা হচ্ছে ওনারা চাইলে কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসতে পারতো এবং সকল স্টেক হোল্ডারদেরকে তাদের সম্মানটা, আসলে স্টেক হোল্ডার বলতে আমাকে জায়গা ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার দরকার নেই, আমাকে জায়গা ছেড়ে দেওয়ার কোনোই দরকার নেই, আমাকে জাস্ট সম্মানটুকু করলেই হইলো, আমাকে জাস্ট স্নেহটুকু করলেই হইলো, ভালোবাসাটুকু দিলেই হইলো, স্বীকৃতিস্বরূপ আমাকে শুধু বললেই হইলো যে তুমি একজন জুলাই যোদ্ধা। আমি আসলে সেটাও পাইনি। এখন আপনাকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, একটা সময় ছিল শিবির একটা গালি ছিল, পরবর্তীতে এই সমন্বয়ক শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে এবং সমন্বয়ক শব্দ থেকে এখন মানুষ আস্তে আস্তে সামান্য নায়কে পরিণত হচ্ছে। কতটা বিকৃত মস্তিষ্কের হলে মানুষ এখন আমাদেরকে অপমানবোধক কথাবার্তা বলে। আমি কি সমন্বয়ক? আমি সমন্বয়ক না, সমন্বয়ক প্যানেলের কেউই না, কিন্তু মানুষ আমাকে দেখে, আমার পরিচিত যারা আছে তারা আমাকে বলে যে তুমি তো সামান্য নায়ক। কিন্তু চাইলেই কিন্তু আজকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে ছিল তারা কিন্তু মহানায়ক হতে পারত, তারা মহানায়ক না হয়ে তারা কিন্তু সামান্য নায়কে পরিণত হয়েছে। সুতরাং যারা সামান্য নায়কে পরিণত হয়েছে, পৃথিবীর ইতিহাস এত ভয়ঙ্কর যে তাদেরকে এই ইতিহাস এমন জায়গায় দাঁড়া করাবে, এটার চরম মূল্য দিতে তারা বাধ্য হবে।